আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। রোববার কুমিল্লা এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ইতিবাচক মানসিকতার অভাবে সমবায় দাঁড়াতে পারছে না বলেও মন্তব্য তার। কুমিল্লার প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। অবিভক্ত বাংলায় 1922 সালে প্রতিষ্ঠিত হয় সমবায় ব্যাংক। দেশ স্বাধীন হওয়ার পর যা বাংলাদেশ সমবায় ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ব্যাংকটির দীর্ঘ ইতিহাস থাকলেও দুর্নীতি এবং অনিয়মের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। গত 18 সেপ্টেম্বর সমবায় ব্যাংকের 47তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা অভিযোগ করেন, ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা লুটপাট, নিয়োগ বাণিজ্য এবং 12,500 ভরি স্বর্ণ বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে। এজন্য ব্যাংকটির সাবেক সভাপতি মহিউদ্দিন মহিসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 13 বছর একটা কমিটি চলছে, সেখানে আপনারা এসে করছেন, আপনারা কোনো ব্যবস্থা নেন নাই। শুধু এককভাবে অধিদপ্তরের পরিচালককে দোষ দিয়ে লাভ নাই, তবে ওনার দায়িত্ব প্রধান ছিল। রোববার কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে উপদেষ্টা এএফ হাসান আরিফ সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। সমবায়ও এই রুরাল ডেভেলপমেন্টেরই একটি অংশ। তার বর্তমান অবস্থা ভয়াবহ। সমবায় ব্যাংক, তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে 12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র। উপদেষ্টা বলেন, সমবায়ীরা শুধু কমিটি আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত থাকে, কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই। কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি এবং এটার মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টেও যায় এবং একটা বড় অংশ মামলা মোকদ্দমা হচ্ছে সমবায়ীদের মধ্যে। তাহলে তো সমবায়ের যে মূল দর্শক যে আমরা সকলে মিলে কাজটা করব, এখানে তো সকলে মিলে হচ্ছে না। কমিটিতে আমি যাবো, এটাই হচ্ছে এখনকার সমবায়। এদিন সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে তা সংক্ষেপে তুলে ধরেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা এবং ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। কারাগারে তাকে ডিভিশন অনুমোদন করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রোববার সকালে আত্মসমর্পণ করতে সিএমএম কোর্টে উপস্থিত হন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সে সময় আদালত প্রাঙ্গণে তার ভক্ত সমর্থকরা হাজির হন। মাহমুদুর রহমানের উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বরে। সকাল 11টায় এজলাসে হাজির হন তিনি। মিনিটখানিক শুনানির পর সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্র করার অভিযোগের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আইনের বিধান অনুযায়ী 7 বছরের সাজাপ্রাপ্ত আসামির জামিন দেওয়ার এখতিয়ার সিএমএম আদালতের নেই। তাই কারাগারে গিয়ে হাইকোর্টে আপিল করে জামিন পেতে হবে মাহমুদুর রহমানকে। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন, তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। মাহমুদুর রহমানের আইনজীবী অভিযোগ করে বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে প্রত্যেকটি মামলাই ষড়যন্ত্রমূলক। আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে কারামুক্ত করা হবে বলেও জানান তিনি। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা। যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। আমাদের আপনাদের কাছে বক্তব্য হলো এই, সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা
সরকারের পিছনে পিছনে হাঁটতো এই দৃশ্য সেটাই প্রমাণ করে। এই মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 127টি মামলা হয়েছিল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় মিথ্যা মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শফিক রেহমান এবং মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সাজা শর্ত সাপেক্ষে 1 বছরের জন্য স্থগিত করা হলো। গত বছরের 17 আগস্ট এই মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ড দেন আদালত। 2015 সালে 3 আগস্ট পল্টন থানায় মিথ্যা মামলা করার 1 বছর পর শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছাড়েন তিনি। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর দেশে ফিরে আসেন তিনি। সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত সরকারের। কেউ যেন আর গণতন্ত্র হরণ করতে না পারে তাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। অন্যদিকে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না। রোববার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তার এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই জাতির নেতা তার বিরুদ্ধে যে সকল অন্যায় মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। এই 5ই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বসে নেয়, তারা হয়তো একটা সাবরাইজ করার চেষ্টা করবে। যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করবো, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। এদিকে ডিআরইউ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় হাফিজউদ্দিন আহমেদ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য বীর ভাতার দাবি জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেকেই 111 সরকারের ছিল, তাই সতর্ক হতে হবে। সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। এই উপদেষ্টা পরিষদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। এদিকে নয়াপল্টনে জিয়া মঞ্চের শোভাযাত্রা পূর্ব সমাবেশ থেকে বক্তারা দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচারী সরকারের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পূর্ণ বাতিল নয়, বরং ক্ষেত্র বিশেষে সংশোধন করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বাক স্বাধীনতা খর্ব করে এমন ধারা বাতিল করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। রোববার রাজধানী এনজিও সহায়ক ব্যুরো কার্যালয়ে তথ্য অধিকার বিষয়ে আলোচনা সভায় এসব কথা জানান আইন উপদেষ্টা। তবে সাইবার ক্রাইম দমনে যেসব ধারা আছে তা কার্যকর রাখার কথা জানান উপদেষ্টা। তথ্য অধিকার নিশ্চিতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে বলেও জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিরাশী যেই সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে 2 ধরনের অপরাধ আছে। একটা হচ্ছে কম্পিউটার অফেন্স, একটা হচ্ছে স্পিচ অফেন্স। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। দিনাজপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। তার বয়স হয়েছিল 71 বছর। ঢাকার ল্যাব-8 ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
আজ দিনাজপুরে পৃথক 3টি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগে এই রাজনীতিবিদ 22 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 1953 সালে জন্ম নেওয়া মুস্তাফিজুর রহমান 7 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন। দীর্ঘদিন থেকেই দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগের হয়ে 8 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত সহিংসতায় জড়িতদের চিহ্নিতকরণ এবং শাস্তির ধরন নির্ধারণের জন্য 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। 4 সদস্যের এই কমিটিতে একজন আহ্বায়ক, 2 জন সদস্য এবং একজনকে সচিব করা হয়েছে। এই কমিটিকে 30 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলম এবং অধ্যাপক শরীফ এনামুল কবির সহ 214 জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাতুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে আটক, হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম এবং হুমকি দেয়া সহ ককটেল এবং পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। 15 জুলাই সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিতে হামলা চালায় ছাত্রলীগ। এতে মামলার বাদী সহ আন্দোলনকারীদের অনেকেই গুরুতর জখম হন। সাভারে সুফি সাধক কাজী জাবেরের মাজারে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে নারী পুরুষ সহ 10 জন আহত হয়েছে। পুলিশ জানায়, রোববার গভীর রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়ায় সুফি সাধক কাজী জাবেরের মাজারে হামলা চালায় এলাকার কিছু দুষ্কৃতিকারী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুফি সাধক কাজী জাবের ছেলে আফসারউদ্দিন জানান, হামলাকারীরা মাজারের গেইটে আগুন দেওয়ার পাশাপাশি একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। আগামী বছর কম খরচে বাংলাদেশি মুসল্লিরা 2 প্যাকেজে হজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কায় বাংলাদেশ হজ অফিসে প্রবাসী সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন সৌদি আরব সফররত ধর্ম উপদেষ্টা। হজ যাত্রীদের খরচ কমানোর বিষয়ে পদক্ষেপের অংশ হিসেবে সৌদি হজ এবং ওমরা মন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। বৈঠকে সমুদ্র পথে হজ যাত্রী পাঠানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করা হবে বলে জানান তিনি। আমাদের কমাবার ক্ষেত্রটা হচ্ছে বিমান। ঘর ভাড়াতে যদি আমরা একটা অংশ কমাতে পারি, বিমানের ভাড়াও যদি আমরা কমাতে পারি, তারপরে আর ছোটোখাটো যেগুলো বললাম এনবিআর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এগুলো যদি কমাতে পারি, অথবা বিমানের আমরা লিস্ট নেব কোন কোন খাতে কত, তো সব মিলিয়ে আমরা আশা করছি আমরা একটা অংশ কমাতে পারবো। সম্মানিত হাজী সাহেবানদের একটা ভুল ধারণা আছে যে ওনাদের টাকা নিয়ে মন্ত্রণালয় বেশি লোক পাঠায়, এ ধারণাটা সত্য নয়। 1 অক্টোবর থেকে আইন ও বিচার বিভাগ সংস্কার কমিটি কাজ শুরু করবে। জাতীয় সংসদের সচিবেই কাজ করার জন্য একটি রুম বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান আইন সচিব মোহাম্মদ গোলাম রব্বানী। বিচার বিভাগ সংস্কার কমিশনের যিনি সচিবিক দায়িত্ব পালন করবেন, তিনি একজন বিচার বিভাগীয় কর্মকর্তাই হবেন। এটা আইন মন্ত্রণালয় থেকে আমরা নির্ধারণ করে দিচ্ছি। আর অন্য যে 5টি সংস্কার কমিশন, সেটা নিজ নিজ অ্যারেঞ্জমেন্টে জনপ্রশাসন থেকে ওনারা নির্ধারণ করে দিচ্ছেন। খাগড়াছড়ি দিঘি নালা এবং স্বনির্ভর এলাকা এবং রাঙামাটিতে পাহাড়িদের উপর হামলা ও সহিংসতার ঘটনা নিয়ে জাতিসংঘের অংশগ্রহণ এবং তত্ত্বাবধানে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারাই দাবি জানান। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা। এছাড়া এখনও যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
আইএমএফ, বিশ্বব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসিও অর্থনৈতিক খাত এবং সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সকালে সচিবালয়ে বিশ্বব্যাংক এবং আইএফসির প্রতিনিধি অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের ব্রিফিংয়ে সালেউদ্দিন আহমেদ জানান, অক্টোবরে আইএমএফের বোর্ড মিটিংয়ে টাকার বিষয়ে সিদ্ধান্ত হবে। আর্থিক এসব আন্তর্জাতিক সংস্থা থেকে সহায়তা আসবে এনবিআর, ব্যাংক এবং জ্বালানি সহ অন্যান্য খাতে সংস্কারের জন্য। ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেখানে আমরা আরও আলোচনা করব। মোট কথা সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহেবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাদা। আর একটা হলো না অ্যামাউন্ট, আমি এখন বলবো না অ্যামাউন্ট, কারণ প্রত্যেকটা ডোনার অন্য ডোনার দেবে, সেগুলো একভাবে ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।